ভোট নিয়ে আমার জীবনের প্রথম অভিজ্ঞতাটাই হচ্ছে এই হ্যাঁ না ভোট। অভিজ্ঞতা মানে কি, আমি তো আর সেই 1985 সালে ভোট দিতে যাই নাই, কিন্তু তখন একটা জোয়ার আসলো। আমরা গ্রামের ছেলে, আমরা আমি তখনও স্কুলে যাওয়া শুরু করছি কিনা, হ্যাঁ সম্ভবত স্কুলে যাওয়া শুরু করছি। সেই সময় দেখতাম আমাদের এলাকায় প্রবল একটা উত্তেজনা যে এরশাদের ভোট, এরশাদের ভোট। সেই ব্যাপারটা বুঝতাম না, আর একটু বড় হয়ে বুঝছি যে এটা হচ্ছে একটা হ্যাঁ না ভোট ছিল। 1985 সালের ঘটনা। এই হ্যাঁ না ভোট আবার দেশে আসতে যাচ্ছে। হোপফুলি এবার 1977 সালে বা 1985 সালে বাংলাদেশে হ্যাঁ না ভোট নিয়ে যে একটা রসিকতার অভিজ্ঞতা হয়েছে, সেটা হবে না, এবার একটা ফেয়ার হ্যাঁ না ভোট হবে। এই সুযোগে আমি একটু এক কাজ করি, আমি তো আপনাদের সামনে একটু জ্ঞান ফলানোর চেষ্টা করি। ঠিক জ্ঞান ফলাই না, একটু বলি যে এই হ্যাঁ না ভোট আসলে কি। এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু এই হ্যাঁ না ভোট বা রেফারেন্ডাম, প্রকৃতপক্ষে জিনিসটার নাম হচ্ছে রেফারেন্ডাম। রেফারেন্ডাম ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঐতিহাসিক সব ঘটনা ঘটছে এই রেফারেন্ডামের মাধ্যমে। আমরা একটু রেফারেন্ডাম ব্যাপারটা অল্প কথায় একটু বুঝি। কেউ বলেন রেফারেন্ডাম, কেউ বলেন প্লেবিসাইট। দুটো শব্দই আসছে লাতিন থেকে। ধারণা করা হয় যে লাতিনে মানে দক্ষিণ আমেরিকায় বা এই ইউরোপের ছোট ছোট যে নগর সভ্যতা ছিল, সেসব জায়গায় যেহেতু সরাসরি জনগণের মতামত সরকারি সিদ্ধান্তে প্রভাব ফেলতো, তখনই হয়তো রেফারেন্ডাম বা এই যে প্লেবিসাইট এই ব্যবস্থাগুলো ছিল। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বা একটু বড় পর্যায়ে যে কমিউন পর্যায়ে এই জিনিসটার প্রথম প্রয়োগ দেখি আমরা 1600 শতকে সুইজারল্যান্ডের একটা শহরে। সেখানে ওই যে সরকারটা কমিউন চালাচ্ছিল, তারা কি চালাতে থাকবে নাকি থাকবে না, এই ব্যাপারে তারা একটা গণভোট আয়োজন করে। এটা সম্ভবত ইতিহাসের প্রথম একটু বৃহৎ স্কেলের রেফারেন্ডাম। এরপরে আমরা খোঁজ পাই 20 শতকে এসে একদম দেখি যে প্রচুর রেফারেন্ডাম হচ্ছে, প্রচুর রেফারেন্ডাম হচ্ছে বিভিন্ন জায়গায়। তখন মূলত আমরা দেখি যে ওই 20 শতকে এসে বিভিন্ন জায়গায় স্বৈর শাসকরা, ডিক্টেটররা তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য এই হ্যাঁ না ভোট আয়োজন করতেছেন, মানে রেফারেন্ডাম আয়োজন করতেছেন। খোদ হিটলার থেকে শুরু করে দুনিয়ার হেন কোনো ডিক্টেটর নাই যে আসলে দু একবার রেফারেন্ডামের হেল্প নেন নাই। হিটলার যখন নিজেকে ফুয়েরার ঘোষণা করেন, তিনিও কিন্তু একটা রেফারেন্ডামের মাধ্যমে বসছিলেন, 90%-এর উপরে ইয়েস পাইছিলেন, ভোট পাইছিলেন। সেটা লোকেরা বিশ্বাস করে না, ওই যা হয় স্বৈর শাসকদের রেফারেন্ডাম কেউ বিশ্বাস করে না। এরপর সবচেয়ে বেশি আপনি প্রয়োগ দেখবেন মিশরে। মিশরে আনোয়ার সাদাত, হোসনি মোবারক প্রায় এরকম প্রেসিডেন্ট হিসাবে কি আরো 6 বছরের জন্য থাকবেন, এই টাইপের রেফারেন্ডামে যেতেন। এবং ভোট আসতো কিরকম জানেন, 98%, 99% ভোট আসতো হচ্ছে হ্যাঁ ভোট আসতো। তবে রেফারেন্ডাম যে সারা পৃথিবীতে এরকম সবসময় স্বৈর শাসন টিকায় রাখা বা নিজের অপকর্ম জায়েজ করার কাজে ব্যবহৃত হয়েছে, এটা বললে একদমই ভুল হবে। কারণ বিশ্বে খুব গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক সিদ্ধান্ত, সাংবিধানিক সিদ্ধান্ত বড় বড় দেশে রেফারেন্ডামের মাঝে আসে। বিশেষ করে সংবিধান সংস্কার, শাসনতন্ত্র সংস্কার বা কোনো দেশের স্বাধীনতা ঘোষণা, কোনো জোট থেকে বের হয়ে যাওয়া বা কোনো দেশ অন্য কোনো দেশের সঙ্গে যুক্ত হয়ে যাবে কিনা, এইসব ব্যাপারে আবার রেফারেন্ডাম খুব গুরুত্বপূর্ণ। সর্বশেষ তো আপনারা জানেন, পৃথিবীতে সম্ভবত পৃথিবী কাঁপানো রেফারেন্ডাম হয়ে গেল হচ্ছে 2000 সালে যখন ব্রেক্সিট হলো। ব্রেক্সিটটা আপনাদের খেয়াল আছে কিনা, ব্রেক্সিটটা ছিল হচ্ছে যে ব্রিটেন ইউতে থাকবে কিনা, ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কিনা। সেখানে কিন্তু দারুণ পলিটিক্যাল একটা ব্যাপার ছিল এবং ব্রেক্সিট পৃথিবীতে প্রবল একটা অর্থনৈতিক প্রভাব ফেলছে। ওখানে জনগণ ভোট দিল যে না, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকবো না। ফলে ইংল্যান্ড ইইউ থেকে বের হয়ে গেল এবং এটার অর্থনৈতিক প্রভাব কাটাইতে ইংল্যান্ড এবং ইউরোপকে দীর্ঘ সময় লাগছে, ভয়াবহ একটা মন্দা আসছিল। স্টিল স্টিল এটা ইংল্যান্ডের জনগণের যে স্বাধীনচেতা মনোভাবটা যে তারা এরকম একটা জোটে থাকবে না, সেটা প্রতিফলিত হয়েছে।
আবার স্কটিশরা এরকম একটা রেফারেন্ডামে গেল কিছুদিন আগে, তারা চাইছিল যে তারা পুরোপুরি স্বাধীন হয়ে যাবে ইংল্যান্ডের আওতা থেকে। ইংল্যান্ড তো আসলে এখনো কমনওয়েলথভুক্ত অনেকগুলো দেশের মূল শাসক ইংল্যান্ড, তো স্কটিশরা ওখান থেকে আলাদা হয়ে যেতে চাইছিল, স্কটিশদের একটা অংশ। রেফারেন্ডামে গেল ইস্যুটা, রেফারেন্ডামে কিন্তু স্বাধীনতা জয় পেল না, তারা ওই ব্রিটেনের সঙ্গেই থাকতে চাইলো, সংখ্যাগরিষ্ঠ অংশ। ফলে রেফারেন্ডামে বলে দিল যে না, তোমরা স্বাধীন হচ্ছ না। এরকম বিশ্বে আপনি বহু দেশ পাবেন, বিশেষ করে পূর্ব ইউরোপে এরকম গুরুত্বপূর্ণ রেফারেন্ডাম হাজার হাজার হয়েছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যে কোনো একটা অংশ, ছোট্ট একটা অংশ দেখা গেছে দুই দেশের মাঝখানে, দুইটা দেশেরই কালচার বহন করে, তারা কোন দেশের সঙ্গে যুক্ত হবে না, এক্ষেত্রে আর নতুন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেউ যুদ্ধে জড়াতে চায় নাই। রেফারেন্ডামই হচ্ছে এক্ষেত্রে আসলে একমাত্র উপায় হয়ে আসে। এভাবে বহু প্রদেশ অঞ্চল নিজের সম্পর্কে ডিসিশন নিছে যে তারা কোথায় যাবে, কার সঙ্গে থাকবে, এই জাতীয় ঘটনা ঘটছে। খুব ইন্টারেস্টিং একটা রেফারেন্ডামের প্রস্তাব জাতিসংঘ গত প্রায় 50 বছর ধরে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কাশ্মীর ইস্যুতে। কাশ্মীর ইস্যুতে আপনি দেখেন না, প্রায় ভারত পাকিস্তান যুদ্ধ হয়। এই যে কদিন আগেও তো একবার ভারত পাকিস্তান যুদ্ধ হলো, ইস্যু তো এক কাশ্মীর। কাশ্মীরের খানিকটা পাকিস্তানের কাছে আছে আজাদ কাশ্মীর, আর খানিকটা ইন্ডিয়ার কাছে আছে জম্মু কাশ্মীর। এখন দুই দলই দাবি করে এটা আমাদের, আর কাশ্মীরের লোকেরা বলে না আমরা কারো না, আমরা আমাদেরই, কাশ্মীর কাশ্মীরি। এখন এটা নিয়ে জাতিসংঘ বহুবার প্রস্তাব দিচ্ছে যে দুই কাশ্মীরকে মিলায়ে একটা রেফারেন্ডাম করা হোক, কাশ্মীরের লোকেরাই সিদ্ধান্ত নিক যে তারা কি স্বাধীন হতে চায়, নাকি তারা ভারতের সঙ্গে থাকতে চায়, নাকি তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায়। এই রেফারেন্ডামে আবার ভারত পাকিস্তান কখনো একমত হতে পারে নাই। তবে রেফারেন্ডাম বলেন আর এই যে অন্য কোনো ভাষা বলেন, এই জিনিসটা বেশিরভাগই ইউজ হয়েছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকায় রাখার জন্য। আমাদের এখানেও যে দুবার রেফারেন্ডাম হয়েছে, হ্যাঁ না ভোট হয়েছে, একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছে, সেখানে সোজাসুজি প্রশ্ন ছিল যে জিয়াউর রহমানের শাসন আরো চলবে কিনা। গণহারে 80%-এর উপরে বা 90%-এর উপরে ভোট পড়ছিল হ্যাঁ। তারপরে এরশাদও একই কাজ করছেন 85-এ এসে। ফলে রেফারেন্ডাম নিয়ে আমাদের অভিজ্ঞতা তিক্ত। কিন্তু আমি একটু একটা পজিটিভ গল্প বলি রেফারেন্ডাম নিয়ে, বলে শেষ করে দেই যে রেফারেন্ডাম জিনিসটা পৃথিবীর ইতিহাসে একটা ভয়াবহ রোমান্টিক ব্যাপার হয়ে আসলো চিলিতে। আপনারা জানেন চিলিতে অগাস্টো পিনোচেট বলে একজন ভয়াবহ স্বৈর শাসক ছিলেন। 1973 সালে এই ভদ্রলোক ক্ষমতা দখল করছিলেন, তারপর 17 বছর ধরে প্রচুর দমন নিপীড়ন এগুলো চালাইছেন। মানে রীতিমতো রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করছেন, সংবাদপত্র বন্ধ করে দিচ্ছেন, হাজার হাজার বিরোধীকে হত্যা করা হয়েছে, গুম খুন হেন কিছু নাই যে পিনোচেটের সময় হয় নাই। এখন পিনোচেট ওই অসৎ উদ্দেশ্য দিয়েই, মানে তার শাসন আরো টিকায় রাখার জন্যই 1980 সালে রেফারেন্ডাম দিলেন। রেফারেন্ডাম দিতে ইনফ্যাক্ট বাধ্য হলেন, কারণ বিরোধী দলগুলো প্রবলভাবে রাস্তায় নামলো, তখন তারা সাহস অর্জন করতে পারছে। বিরোধী দলগুলো হইচই শুরু করলো, আন্তর্জাতিক প্রেশার। 80-র দশক, আপনি বুঝতেছেন 80-র দশকে কিন্তু ইন্টারন্যাশনাল শক্তিগুলো অনেক বেশি মনিটর করা শুরু করছে এই দক্ষিণ আমেরিকান জায়গাগুলোতে। ফলে পিনোচেট একটা রেফারেন্ডাম দিলেন, তিনি ভাবলেন যে তিনি এরশাদ, জিয়াউর রহমান বা হিটলার এদের মতো করে পার পেয়ে যাবেন। না, এটা হলো না। এটা চিলির পাবলিক সম্ভবত পৃথিবীর ইতিহাসে স্বৈরতান্ত্রিক সরকার, মানে সরকার টিকবে কিনা এরকম কোশ্চেনে প্রথমবারের মতো একটা স্বাধীন মতামত প্রকাশ করে ফেললো। এবং সেক্ষেত্রে ওখানে একটা মজার ব্যাপার ছিল, প্রতিদিন 10টা মিনিট করে বিরোধী দলরা, মানে না ভোটের পক্ষের লোকেরা টিভিতে কথা বলার সুযোগ পেত, এবং রাস্তায় তারা মিছিল টিছিল করতে ভয় পেত, যেহেতু সেনাবাহিনীর লোকেরা অস্ত্র উঁচু করে ঘুরে বেড়াচ্ছে পিনোচেটের পক্ষে। ফলে তারা রাস্তায় গান গেয়ে সুন্দর সুন্দর ছবি এঁকে তারা না ভোটের পক্ষে জনগণের উদ্বুদ্ধ করা শুরু করলো। যেদিন ভোট হলো সেদিন সম্ভবত 54% ভোটে না জিততে গেল। এই না জয়টাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রোমান্টিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা রেফারেন্ডামের জয় বলা হয়।
এবং এটা নিয়ে নো নামে একটা মুভি আছে, যেটা অস্কার মনোনীত মুভি ছিল। কি অসাধারণ মুভি, মানে আপনারা চাইলে এই মুভিটা দেখতে পারেন, সাবটাইটেল সহই পাবেন, সুন্দর ইংলিশে পাবেন। আসলে অসাধারণ ছবি, মানে একটা দেশের মানুষ কিভাবে গোপনে গোপনে স্বৈরতন্ত্রের বিপক্ষে দাঁড়ায় যেতে পারে। ফলে রেফারেন্ডাম মানেই যে টিকে থাকার কিছু, রেফারেন্ডাম মানেই যে সুযোগ এগোয়ে যাওয়ার, তাও না। বললাম যে পৃথিবীর অনেক জায়গায় রেফারেন্ডাম খুব সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে যেমন রেফারেন্ডাম যেটা হচ্ছে, এটার সঙ্গে শাসন টিকায় রাখার কোনো সম্পর্ক নাই, এটাও মূলত সংবিধান সংস্কার বা শাসন ব্যবস্থা সংস্কার বিষয়ক। ফলে এটা সততা অসততার কোনো বিষয় না, এটা ব্রেক্সিট ইস্যু বা অন্যান্য ইস্যুর মতো। কিন্তু আপনি যদি ভাবেন যে শাসকরাও সবসময় রেফারেন্ডাম দিলেই জিতে যায়, তা না। পিনোচেটের কাছে শুনে দেখতে পারেন, ব্যাপারটা একটু অন্যরকমও বটে। সবাই ভালো থাকবেন, আবার অন্য একটা কোনো গল্প বলবো আরেকদিন।